সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং আজকের ক্লাসরুমে স্বাগতম। আজকে আমরা মূল পাঠে যাওয়ার আগে চলো দেখে নেই যে আজকের ক্লাসের আলোচ্য বিষয় কি হতে পারে। দেখো, আমরা এইখানে একটি ইমেজ দেখতে পাচ্ছি এবং এইখানে আরো একটি ইমেজ দেখতে পাচ্ছি এবং এই ইমেজ দুটি কিসের এবং এদের মধ্যে সম্পর্ক বা কি একটু ভাবার চেষ্টা করো। হ্যাঁ, তোমাদের পারারই কথা, কারণ এই টপিক নিয়ে এর আগে একটি ক্লাস হয়েছে, অর্থাৎ এই টপিকের পার্ট 2 আজকে আলোচনা হবে। হ্যাঁ, এটি হচ্ছে কি হাইড্রা এবং এটি হাইড্রা কি প্রস্থচ্ছেদের চিত্র। সো আজকের আলোচ্য বিষয় কি? উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতি এর হাইড্রা অংশ এবং হাইড্রা অংশের পার্ট 2 নিয়ে আলোচনা করব। এবং আজকের পুরো ক্লাসে তোমরা কি শিখতে পারবে? দেখো, যে হাইড্রার কোষ সমূহ সম্পর্কে জানবো, এদের চিহ্নিত চিত্র এবং এক্ষেত্রে যে নিডোসাইট কোষ রয়েছে, এই নিডোসাইট কোষ নিয়ে মূলত আজকের আলোচনা হবে। সো পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করবে আশা করি। দেখো, এখানে আমরা একটি ইমেজ দেখতে পাচ্ছি এবং এটি খুবই পরিচিত মনে হচ্ছে আমাদের, যে কারণ এর আগের ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। এবং এটি কি, এটি হাইড্রাকে লম্বচ্ছেদ করলে এরকম দেখা যাবে এবং এও দেখা যাবে যে এর ভিতরে কি যে একটা ফাঁকা জায়গা, সেটি হচ্ছে সিলেন্ট্রন এবং সিলেন্ট্রন ব্যতীত বাকি অংশ কি, অর্থাৎ পুরো হাইড্রার প্রাচীর জুড়ে দ্বিস্তরী কোষের আবরণ থাকবে। একটি থাকবে ভেতরের দিকে, একটি থাকবে বাইরের দিকে। এবং এই দ্বিস্তরী কোষের মধ্যে কি আরো একটি অকোষীয় স্তর থাকবে, যেটিকে বলা হয় মেসোগ্লিয়া, আমরা জেনেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে আমরা দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণী সম্পর্কে জেনেছিলাম এবং জেনেছিলাম যে দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় দুটি স্তর তৈরি হয়। বাইরেরটিকে বলা হয় অ্যাক্টোডার্ম এবং ভেতরেরটিকে বলা হয় এন্ডোডার্ম। যেহেতু হাইড্রা দ্বিস্তরী প্রাণী, সুতরাং এদেরও কি ভ্রূণীয় অবস্থায় কি ছিল, বাইরের দিকে ছিল অ্যাক্টোডার্ম এবং ভেতরে ছিল এন্ডোডার্ম। কিন্তু যখন ধীরে ধীরে পরিস্ফুটন হয়েছে, বড় হয়েছে, তখন কি এই বাইরের দিকের স্তরটি পরিবর্তিত হয়ে গেছে এপিডার্মিস এবং ভেতরে যে এন্ডোডার্মিস ছিল এটি হয়ে গেছে কি গ্যাস্ট্রোডার্মিস। এবং আজকের পুরো ক্লাসে টোটাল আলোচনায় হবে যে এদের যে এপিডার্মিস স্তরে যে কোষগুলো রয়েছে এই কোষগুলো নিয়ে। ওকে, দেখো আমরা এর আগের ক্লাসে কোষগুলো জেনেছিলাম যে এই যে দুটি স্তর, বাইরের কি এপিডার্মিস এবং ভেতর দিকে এন্ডোডার্মিস না গ্যাস্ট্রোডার্মিস এবং মাঝে মেসোগ্লিয়া। এবং তোমরা কি এই কোষগুলো অবশ্যই জানো এবং নামগুলো তোমাদের খুব ভালোভাবে মনে আছে, এটুকু মনে থাকলে হবে। এবং আজকে আমরা চিত্র এগিয়ে বোঝার চেষ্টা করব, পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করবে। দেখো যে এটি কি, এটি হচ্ছে এপিডার্মিস স্তরে, অর্থাৎ হাইড্রার যে বাইরের যে স্তর, এই বাইরের স্তরে যে কোষগুলো থাকে এগুলো হচ্ছে কি বাইরের স্তরের কোষ। ওকে, দেখো একটু ভালোভাবে যদি দেখি যে এবং মাঝে কি এটি মেসোগ্লিয়ার কিছু অংশ নেওয়া হয়েছে এবং এই দিকে থাকবে কি গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো। আজকে আমরা গ্যাস্ট্রোডার্মিসের কোষ নিয়ে আলোচনা করব, আজকে শুধুমাত্র এই এপিডার্মিসের কোষ নিয়ে আলোচনা করব এবং চিত্রকে বোঝার চেষ্টা করব। দেখো, তার আগে দেখে নেই যে এই যে কোষগুলো রয়েছে বিভিন্ন ভাবে সাজানো থাকে, বিভিন্ন ধরনের কোষ। যেমন এটি কি, এগুলো কি বলা হয়, পেশি আবরণী কোষ বলা হয়। তারপরে এই পেশি আবরণী কোষগুলোর মাঝে মাঝে কি থাকবে, বিভিন্ন ধরনের কোষ থাকবে, যেমন ইন্টারস্টিশিয়াল কোষ থাকবে, তারপর কি নিডোসাইট কোষ থাকবে, সংবেদী কোষ থাকবে, স্নায়ু কোষ থাকবে, তারপর কি মিউকাস গ্রন্থি থাকবে। এগুলো কি আমরা চলো একে দেখার চেষ্টা করব। ওকে, এবং এটি কি, এটি হচ্ছে নিডোসাইট কোষ। ওকে, আমরা আরেকটু যদি ভালোভাবে দেখি যে এই যে পেশি আবরণী কোষগুলো রয়েছে, এই পেশি আবরণী কোষগুলোর ফাঁকে ফাঁকে কিন্তু কি বিভিন্ন ধরনের কোষগুলো অবস্থান করবে। আরেকটু ভালো করে লক্ষ্য করো, দেখো যে যদি আমি এই দুটি পেশি আবরণী কোষের কথা কল্পনা করি, তাহলে দেখো এর ভেতরে কি আছে, এই যে গোল গোল যেগুলো আছে এগুলো কি ইন্টারস্টিশিয়াল কোষ এবং ভেতরে কি সংবেদী কোষ। ওকে, এবং এইখানে এই ফাঁকের কথা যদি আমি দেখি, তাহলে দেখো এখানে কি ইন্টারস্টিশিয়াল কোষ থাকবে এবং এর মাঝে কি নিডোসাইট কোষ থাকবে। ওকে, এবং নিডোসাইট কোষ নিয়ে কিন্তু ডিটেইলস আলোচনা আছে, সব পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করবে। দেখো, এবং এগুলো কি ইন্টারস্টিশিয়াল কোষ এবং ইন্টারস্টিশিয়াল কোষের মাঝে কি আবার সংবেদী কোষ।
সো আমরা এগুলো যদি একটু এঁকে দেখার চেষ্টা করি তাহলে আরো ভালো ক্লিয়ার হবে। এবং এইখানে যে দেখতে পাচ্ছি যে আমরা নিউরোসাইট কোষ, এই নিউরোসাইট কোষটাই কোষ হচ্ছে কি এইটা, এবং এটি হাইড্রার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোষ। ওকে, খুবই গুরুত্বপূর্ণ এক ধরনের কোষ, যেগুলো এই হাইড্রার শিকার ধরা বা আত্মরক্ষার্থে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে একই কোষ, এটি হচ্ছে কি যখন সুপ্ত অবস্থা থাকে এবং যখন এটা বিক্ষিপ্ত অবস্থা থাকে তখন এরকম দেখায়। অর্থাৎ এই যে মূল বডি এবং একটা সূত্রক থাকবে, এই মূল বডির ভেতরে কি আরো একটি থলের মতো অংশ থাকবে, যেটা কি বলা হয় নেমাটোসাইট বলা হয়। নিডোসাইট কোষের মধ্যে আরো একটি থলের মতো অংশ থাকবে, যেটাকে বলা হয় কি নেমাটোসাইট। এবং নেমাটোসাইটের মধ্যে কি গুটিয়ে অবস্থান করবে কি একটি অংশ, যেটি কি বাটের মতো অংশ, এটা বাট বলা হয়। এবং বাটে কি থাকবে, বার্ব এবং বার্বিউল থাকবে, এবং এছাড়া কি একটা সূত্র থাকবে। এই পুরো অংশটুকু কি এর ভিতরে গুটিয়ে অবস্থান করে। ঠিক আছে, যেহেতু একটি কোষ, এটা নিউক্লিয়াস থাকবে, খুবই স্বাভাবিক। হ্যাঁ, এবং এর মধ্যে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এর মধ্যে কি হিপনোটক্সিন নামক এক ধরনের রাসায়নিক উপাদান থাকবে। যখনই শিকার কাছাকাছি আসবে তখন কি এর ট্রিগারে চাপ পড়বে। ট্রিগার বলতে কি এই যে এখানে একটি কি বন্দুকের ট্রিগারের মতো একটা অংশ থাকবে, নিডল থাকবে, যেটাকে বলা হয় কি নিডোসিল। ওকে, এবং এটি ট্রিগারের মতো কাজ করে। যখন শিকার কাছাকাছি আসবে তখন কি এর যে সংস্পর্শে আসলে ট্রিগারে চাপ পড়বে, অর্থাৎ নিডোসিলে চাপ পড়বে, তখন কি এটি কি বিক্ষিপ্ত হবে। এবং এই বিক্ষিপ্ত হওয়ার ফলে তোমার একেবারে যে কোর্সিকাগুলো থাকে, হাইড্রার কোর্সিকা, আমরা জেনেছিলাম যে হাইড্রার মূল বডির উপরে ভাগে কি শাখা প্রশাখা অনেকগুলো অংশ থাকে, যেগুলোকে বলা হয় কোর্সিকা। এই কোর্সিকাগুলোর গা ভেদ করে কি এই সূত্রগুলো বের হয়ে আসবে, তখন এই কোর্সিকাগুলো কাটা কাটা অবস্থায় পরিণত হবে এবং শিকার ধরতে খুব সহজ হবে। এবং তখনই কি এই যে হিপনোটক্সিন নিঃসৃত হয়ে শিকারকে কি একেবারে মেরে ফেলে দিবে, তখন শিকার ধরতে খুব সুবিধা হবে। তাহলে দেখো যে আমরা যদি ওই এপিডার্মিস কোষগুলো একটু আঁকার চেষ্টা করি, দেখো যে এটি কি যদি তোমার হাইড্রা হয়, হ্যাঁ এগুলো কি এগুলো সূত্র, ঠিক আছে, হ্যাঁ পাদচারটি। এখন এর এখানে কি থাকবে, এরকম কি কোষ স্তর থাকবে। ওকে, কোষ স্তর আরো যদি আমি ভালো জুম করে আঁকার চেষ্টা করি, দেখো যে এটি কি হাইড্রার পুরো অংশ এবং এটি কি সিলেন্ডারন। তাহলে এই অংশটুকু কি প্রাচীর থাকে। এখন এই প্রাচীরে কি থাকবে, দেখো যে এক স্তর, এক স্তর। সাপোজ একটু বোঝার চেষ্টা করো, তাহলে এটি হচ্ছে কি এপিডার্মিস এবং এটি হচ্ছে কি গ্যাস্ট্রোডার্মিস। এটা গ্যাস্ট্রোডার্মিস, এপিডার্মিস। আর এদের মাঝে কি থাকবে, এদের মাঝে আরো একটি সংক্ষিপ্ত অকোষীয় স্তর থাকবে, যেটাকে বলা হয় কি মেসোগ্লিয়া। ওকে, এখন দেখো যে আমরা যদি দেখি যে আর একটু বোঝার চেষ্টা করি, আমরা এই অংশটুকু নিলাম, এটা হচ্ছে মেসোগ্লিয়া। এটা কি মেসোগ্লিয়া। ওকে, এবং এখন দেখো যে এই অংশ কি থাকবে, এই অংশ কি এপিডার্মিস এবং এই অংশ কি গ্যাস্ট্রোডার্মিস, রাইট। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি এই এপিডার্মিস স্তর নিয়ে। এটুকু যদি আমরা ভালো করে আঁকি, এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস এবং মাঝে মেসোগ্লিয়া, আমরা এইটুকুকে যদি আমরা ভালো করে আঁকার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখবো, দেখো দেখো যে প্রথমত আমি কিভাবে এঁকে নেই, দেখো এই যে একটা কি দাগ টেনে নিলাম এবং এই অংশ কি মেসোগ্লিয়া, খুবই সহজ ব্যাপার। ওকে, দেখো এবার যে প্রথমে আমি পেশি আবরণী কোষগুলো এঁকে নিব।
দেখো একটু জাস্ট প্র্যাকটিস করলে কি তোমরা খুবই সহজে আঁকতে পারবে। তাহলে প্রথমে আমি এঁকে নিচ্ছি কি পেশি আবরণী কোষগুলো, কেমন? এই আরো একটা কি বাস এঁকে ফেললাম, তাহলে হয়ে গেল কি পেশি আবরণী কোষ। ওকে, এখন দেখো যে এই পেশি আবরণী কোষের উপরে কি থাকবে? কিউটিকল একটি স্তর থাকবে। ওকে, খুবই সহজ ব্যাপার, কিউটিকল স্তর। এখন দেখো যে এই পেশি আবরণী কোষ এদের মধ্যে কি থাকবে, আগে এদেরকে কি ইচ্ছে মতো সাজিয়ে নেই। ওকে, এদের যেহেতু এটি একটি কি কোষ, নিউক্লিয়াস থাকবে স্বাভাবিক, একটা করে নিউক্লিয়াস দিয়ে দাও, একটা করে নিউক্লিয়াস দিয়ে দাও, কেমন? এবং কোষ গহ্বর থাকতেই পারে, এবং যেহেতু প্রাণী কোষ একাধিক কোষ গহ্বর থাকবে, খুবই স্বাভাবিক ব্যাপার, তাই না? দেখো তাহলে কি কোষ গহ্বর দিলাম, কোষ গহ্বর দিলাম, দুটা করে কোষ গহ্বর আমি দিলাম, কোনো ব্যাপার না। ওকে, এবং আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কি দেখো এদের কিছু গ্রন্থি থাকবে, মিউকাস গ্রন্থি। ওকে, কি থাকবে? মিউকাস গ্রন্থি থাকবে, মিউকাস গ্রন্থি। অনেকে তোমাদের কাছে মনে হয় এটা অনেক জটিল ফিগার, আসলে জটিলের কিচ্ছু না। ওকে, দেখো মিউকাস গ্রন্থি, রাইট? এখন এর মধ্যে কিছু সূত্রাকার বস্তু থাকবে, কি দেখো যে এইরকম, এইরকম কিছুই না, আহামরি কিছুই না, একেবারে সহজ। দেখো কিছু সূত্রাকার সংবেদী স্নায়ু কোষ থাকবে এক কথায়। দেখো তাহলে এ হচ্ছে কি পেশি আবরণী কোষ হয়ে গেল আমার। এগুলোর নাম কি? ডাইরেক্ট মেরে দাও, পেশি আবরণী কি কোষ। পেশি আবরণী এটা কি মাসেলের মতো সাহায্য মানে কাজ করে, এই কারণে পেশি। এবং যেহেতু এরা বাইরের স্তর সৃষ্টি করতে বিশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বাইরের আবরণ তৈরি করতে, এই কারণে বলা হয় পেশি আবরণী কোষ। এখন দেখো যে বাকি যে কোষগুলো আছে, এই কোষগুলো এদের মাঝে অবস্থান করবে, এদের মাঝে অবস্থান করবে। কিভাবে দেখো যে প্রথমে আমি এখানে ইন্টারস্টিশিয়াল কোষ এঁকে ফেলি, কোনো ব্যাপার না, এরকম দাও, বৃত্ত এঁকে দাও, একটা একটা করে ফোঁটা দিয়ে দাও, অর্থাৎ নিউক্লিয়াস আছে, যেহেতু কোষ নিউক্লিয়াস আছে, তাহলে এটা হয়ে গেল কি ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ। ওকে, এখন তুমি এটা এখানে দাও, এখানে দাও, এখানে দাও, কোনো ব্যাপার না, তুমি আঁকার সময় যে কোনো ভাবে আঁকতে পারবে। এবার দেখো যে আমি কি আঁকবো, সংবেদী কোষ আঁকি। দেখো এই ধরো এইরকম একটা কি সংবেদী কোষ এঁকে ফেললাম, আর যেহেতু একটা কোষ সুতরাং কি নিউক্লিয়াস থাকবেই, নিউক্লিয়াস থাকবেই, দিয়ে দিলাম, এবং এখান থেকে কি সূত্রাকার অংশ বের হয়, হোক, কোনো ব্যাপার না। এবার দেখো যে কি থাকবে, একে ঘিরেও কি ইন্টারস্টিশিয়াল কোষ থাকবে, ইন্টারস্টিশিয়াল কোষ থাকবে। এবার দেখো যে আরেকটা কি এই জায়গাটা ফাঁকা আছে, এখানে আমি কি দিব, এবার এখানে নিডোসাইট কোষ আঁকবো, নিডোসাইট কোষ আঁকবো। এই যে এঁকে ফেললাম। ওকে, দেখো, এবং নিডোসাইট কোষ, এই নিডোসাইট কোষের চারদিকেও কি থাকতে পারে, ইন্টারস্টিশিয়াল কোষ থাকতে পারে। ওকে, এবার এবার বাকি আছে কোনটুকু, এইটুকু, এইটা ঠিক আছে, ব্যাপার না, আমি এখানে কি দিয়ে দিলাম, এখানে ইন্টারস্টিশিয়াল কোষ দিয়ে দিলাম। এখানে এই যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো আছে, এই কোষগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন ক্ষেত্রে? এরা যখন অন্যান্য কোষগুলো নষ্ট হয়ে যায়,
তখন কি এই ইন্টারস্টেশিয়াল কোষ বিভাজিত হয়ে কি হয়, ওই কোষটি তৈরি করে ফেলে, ঘাটতি তৈরি করে। এবং আমি একটু মনে করে দেওয়ার চেষ্টা করি, বা যেন মনে থাকবে তোমাদের, যে যেমন এই যে নিডোসাইট কোষ, এই নিডোসাইট কোষ একবার যদি নিক্ষিপ্ত হয় তাহলে কি এটি আর মানে নিক্ষিপ্ত হওয়ার পর ধ্বংস হয়ে যায়, অর্থাৎ একবার ইউজ হওয়ার পরে কি ধ্বংস হয়ে যায়। তাহলে এরকম যদি ধ্বংস হতেই থাকে তাহলে একটা সময় কি নিউরোসাইট কোষ থাকবে না। তাহলে দেখো এই যে কোষগুলো ধ্বংস হয়, আবার কি ইন্টারস্টেশিয়াল কোষগুলো আবার কি এই কোষগুলো তৈরি করে ফেলে। তাহলে আমরা পেয়ে গেলাম কি পেশী আবরণ কোষ, ইন্টারস্টেশিয়াল কোষ, সংবেদী কোষ, নিউরোসাইট কোষ, তারপর কি এখানে কিছু গ্রন্থি থাকবে, মিউকাস গ্রন্থি, তারা হচ্ছে কি বাইরের আবরণকে পিচ্ছিল করবে। ওকে, তাহলে এ হচ্ছে কি এপিডার্মিসের কোষ স্তর হয়ে গেল, খুবই সহজ ব্যাপার। এবং এই অংশে কি কিছু স্নায়ু এঁকে দাও, স্নায়ু কোষ এঁকে ফেলো, এভাবে এঁকে দাও, তাহলে হয়ে গেল, কোনো ব্যাপার না, এভাবে এঁকে দাও। অর্থাৎ এই মেসোগ্লিয়া এবং কি মানে মেসোগ্লিয়ার ভেদ করে কোথায় এর মধ্যে অবস্থান করবে, অর্থাৎ এপিডার্মিসের মধ্যে অবস্থান করবে। ঠিক আছে, এই কারণে মেসোগ্লিয়ার অংশটুকু নেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা কি স্নায়ু কোষ পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে কি এপিডার্মিস স্তর কার, হাইড্রা। ওকে, তাহলে আশা করি যদি দুই একবার প্র্যাকটিস করো এই কোষগুলো আঁকতে পারবে। এবার আমরা দেখব নিডোসাইট কোষ। ওকে, নিডোসাইট কোষের কি দেখো যে আমরা নিডোসাইট কোষ একটু এঁকে ফেলি। দেখো এই আঁকলাম, এই আঁকলাম। ওকে, এটা একটু মুছে দেই। এই ওকে, দেখো এখন এটা কি নিডোশিল, একটু আগে দেখলাম আমরা নিডোশিল। ওকে, এখন দেখো যে এটা একটু কেমন হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে বাট, কি এটা হচ্ছে বাট। এখন দেখো যে এটা পুরোটাই কি নিউরোসাইট কোষ, এবং এই যে প্যাকেটটা এটা হচ্ছে কি নেমাটোসাইট, অর্থাৎ নিউরোসাইটের মধ্যে একটা প্যাকেট নেমাটোসাইট, যার মধ্যে এই বাট বারবিউল সূত্র কি থাকবে ভিতরে অবস্থান করে। এবং এই যে এখানে একটা ঢাকনার মতো অবস্থান থাকে, ঢাকনার মতো, একে বলা হয় কি অপারকুলাম। কি বলা হয় অপারকুলাম। এই ঢাকনা দিয়ে কি ঢাকা থাকে, এবং যখন স্টিকার আশপাশে আসে তখন এই নিউরোসিলে চাপ পড়লে কি এটি বিক্ষিপ্ত হয়, তখন অপারকুলাম কি খুলে যায়। ওকে, এখন দেখো যে যেহেতু এটি পুরো একটা কোষ, একটা কি নিউক্লিয়াস থাকবে, খুবই স্বাভাবিক। এটা কি নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। ওকে, এবং দেখো যে আগে আমি এই অংশটুকু সেরে নেই, কেমন এটা কি নিডোসিল, বন্দুকের ট্রিগারের মতো কাজ করে। এবং এই যে অংশটুকু দেখতে পাচ্ছি এই যে এটা কি বাট। ওকে, এটা হচ্ছে কি বাট, এবং এই বাটে কি থাকবে তিনটা বড় বড় কাঁটার মতো অংশ থাকবে। ওকে, তিনটা, কয়টা তিনটা। এই কাঁটার মতো বড় বড় কাঁটার মতো অংশগুলোকে বলা হয় কি বার্ব, কি বার্ব। এবং এছাড়াও কি থাকবে বেশ কতগুলো তোমার ছোট ছোট কাঁটার মতো অংশ থাকবে, এগুলোকে বলা হয় বারবিউল বলা হয়। কি বলা হয় বারবিউল। এখন দেখো যে এইখান থেকে এই যে সূত্র, একটি সূত্র চলে আসে, এটা কি সূত্র। এই হচ্ছে কি এই অংশ,
এবং দেখো যে এগুলো কি সাইটোপ্লাজম, যেহেতু নিউক্লিয়াস বাকি অংশ কি সাইটোপ্লাজম, কি অংশটা সাইটোপ্লাজম। ওকে, এবং এখানে কি এক ধরনের গ্রন্থি কোষ থাকবে যেটাকে বলা হয় ল্যাসো কোষ বলা হয়। কি বলা হয়? ল্যাসো কোষ। ল্যাসো কোষ। তাহলে এ হচ্ছে মোটামুটি কি একটা নেমাটোসিস্ট বা নিডোসাইট কোষের গঠন। ঠিক আছে, আরেকটা চিত্র যদি তুমি এইটুকু অংশকে ভেতরে নিয়ে নাও তাহলে কি এর সুপ্ত অবস্থায় যে চিত্র সেটা হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই ফিগারটি আঁকতে পারবে এখন খুবই সহজে। তাহলে দেখো এই যে আমরা কত সহজে দেখে নিলাম। এখন যখনই কোনো শিকার সংস্পর্শে আসে তখন কি এর ভেতরের পানির ভেদ্যতা বেড়ে যায়, অর্থাৎ ভেতরে পানি প্রবেশ করে, আর পানি প্রবেশ করলে কি ফুলে ফেঁপে উঠে, খুবই স্বাভাবিক ব্যাপার। এবং যখনই শিকার সংস্পর্শে আসে তখন এই যে নিডোশিল, এই নিডোশিল কি করে টাচ লাগে, আর টাচ লাগে কি এটি কি ট্রিগারের মতো ধাই করে কাজ করবে। ওকে, আর তখন কি এই অংশ বের হয়ে যাবে, এবং বের হয়ে যে কোর্সিকাগুলো আছে হাইড্রার, এ কি করবে এর ধারালো অংশ তৈরি করবে। এটা কি দেখতে পাচ্ছি আমরা? এটা হাইড্রা। হ্যাঁ, এটা হচ্ছে জীবন্ত হাইড্রা। ওকে, এবং আমরা একটু আগে জানলাম যে নিউরোসাইট কোষগুলো কি যখন সূত্র বিক্ষিপ্ত করে তখন হাইড্রার যে কোর্সিকাগুলো থাকে অর্থাৎ এই যে এগুলো কি ধারালো হয়ে যায়, কাটা কাটা হয়ে যায়, আর এই কারণে শিকার ধরতে খুব সুবিধা হয়। দেখো একটু খেয়াল করো, তোমরা ভিডিওটি একটু দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। ওকে, দেখো যে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে দেখো যে এই কোর্সিকাগুলো আছে, এই কোর্সিকাগুলো কি একেবারে কাটা কাটা হয়ে যাবে। ওকে, আরো আমরা জুম করে দেখবো, আরো জুম করে। ঠিক আছে, তোমরা একটু দেখো, দেখার চেষ্টা করো। ওকে, শিকার ধরার সময় হাইড্রা এই ঠিক এরকম করে, তার কোর্সিকাগুলোকে বিভিন্নভাবে কি তার বিভিন্ন দিকে অবস্থান করে বা সরিয়ে নেয় এবং শিকারকে ঠিক মতো ধরার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করে। এটা কি এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কোর্সিকার। এই যে কোর্সিকাগুলো আছে, কোর্সিকার একেবারে কিনারা যেগুলো ধারালো আমরা অংশ দেখতে পেলাম, ধারালো অংশগুলোই যদি জুম করে দেখি তাহলে এরকম দেখতে পাবো। এবং একটু ভালো করে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো, দেখো যে এই যে সব বাইরে যে স্বচ্ছ যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এই স্বচ্ছ অংশগুলোই কিন্তু কি নেমাটোসিস্ট, নিডোসাইট কোষ। ওকে, এই স্বচ্ছ অংশগুলো থেকেই দেখো একটু ভালো করে লক্ষ্য করো যে একেবারে স্বচ্ছ এক ধরনের অংশ বের হয়ে সুতার মতো অংশ বের হয়ে আসছে। হ্যাঁ, এগুলোই হচ্ছে কি নিডোসাইট কোষের সূত্র। এই যে একটু ভালো করে খেয়াল করো, এই যে এই অংশগুলো দেখো। ওকে, একটু ভালো করে খেয়াল করলে আমরা আরো ভালো বুঝতে পারবো। ঠিক আছে, এই যে শত শত লাখ লাখ হাজার হাজার কি সূত্র একসাথে বিক্ষিপ্ত হয়, আর এর ফলে পুরো কোষিকাগুলো কি একেবারে ধারালো হয়ে যায়। ঠিক আছে, দেখো আমরা এখানে কি কিছু ইমেজ দেখতে পাচ্ছি, এগুলো কিসের? এগুলো নিডোসাইট কোষের প্রকারভেদ। ওকে, অর্থাৎ এখানে 4 ধরনের নিডোসাইট কোষের কথা বলা হয়েছে। দেখো প্রথমটি কি, প্রথমটি স্টিনোটিল বা পেনিট্র্যান্ট ভলভেন্ট, এবং কি স্টেপটোডেল গ্লুটিন্যান্ট, এবং কি স্টেরিওলের গ্লুটিন্যান্ট। দেখো যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর কি যে বাট রয়েছে এবং বাটে বার এবং বারবিউল রয়েছে, এটি কি পেনিট্র্যান্ট। ওকে, বা স্টিনোটিল। এবং এটি দেখো যে এর বাট সুগঠিত নয় এবং এখানে বার বা বারবিউল নেই, এর কোনোটাতে বার বা বারবিউল পাবা না। এবং এর কি যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন একেবারে পেঁচানো থাকে, একটা প্যাঁচ থাকে, কিন্তু যখন বিক্ষিপ্ত হয় তখন কি অনেকগুলো প্যাঁচ, কর্কের মতো অনেকগুলো প্যাঁচ সৃষ্টি করে, যেটি শিকারকে কি আঘাত করতে খুব সাহায্য করে। এবং এরা যখন বিক্ষিপ্ত হয় তখন এদের প্যাঁচ থাকে না, একেবারে সুতার মতো থাকে। এ দেখো
এর বার বিল কিছুই নেই এবং সূত্র কি একেবারে সোজা। এবং এ দেখো বার বিল নেই কিন্তু এর সূত্রকে কাটা রয়েছে, একেবারে সহজ, আহামরি কিছুই না। তো আজকে আমরা কি পড়লাম সেগুলোই তোমাদের বাড়ির কাজ, এগুলো পড়বে এবং হ্যান্ড নোট বানাবে এবং প্রয়োজনীয় যে চিত্রগুলো আমরা দেখলাম যে এপিডার্মিসের যে কোষ সমূহ প্লাস নিউরোসাইট কোষের গঠন এবং কি নিউরোসাইট কোষের প্রকারভেদ, এগুলো চিত্র প্র্যাকটিস করবে এবং আমাদের গ্রুপে সাবমিট করবে। সো আজকে এই পর্যন্ত, আগামী ক্লাস আমরা এই অধ্যায়ের পার্ট 3 নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।